যে দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ এর চেহারা বলতেছে শিবির করে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে আমার পেটে বুকে উড়ে আসে লাথি মারে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ গোলা বারুদ নিয়ে ছাত্রদের উপর আক্রমণ করে ফ্লাইওভারটাকে কেন্দ্র করে ওরা গুলি ছুড়ে প্রায় 20-25 জন মিলে প্রাথমিক অবস্থায় মারধর শুরু করে আবার কিছু ছাত্রদেরকে আগে থেকে মারধর করে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় এটা জীবন একটা কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে 4 আগস্ট যখন আমরা ফেনী মহিপালে অবস্থান করি এক দফা দাবিতে আন্দোলন করতেছিলাম তখন জোর পর্যন্ত মোটামুটি স্বাভাবিক অবস্থায় ছিল জোর পরবর্তী সময়ে ফেনী শহরের টাং রোড থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা কিছু গোলা বারুদ নিয়ে ছাত্রদের উপর আক্রমণ করে তারা সশরীরে ছাত্রদের উপর মূলত হামলাটা চালায় প্রাথমিক অবস্থা ওরা ফেনী মহিপাল যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারটাকে কেন্দ্র করে ওরা গুলি ছুড়ে ফ্লাইওভারের উপরের দিকে তখন ওখান থেকে ছাত্ররা যখন নিচে নামে কিছু ছিল ফ্লাইওভারের উপরে কিছু ছিল নিচে তখন নিচে ছাত্রদের উপরও গুলি করে তখন যে সমাবেশটা বা আন্দোলনটা আপনার ছত্রভঙ্গ হয়ে যায় প্রত্যেকে যার যার নিরাপত্তার জন্য অবস্থান নিতে শুরু করে তো কিছুক্ষণের ভিতরে আমরা ফেনী মহিপাল ত্যাগ করে যখন বাসায় আসার উদ্দেশ্যে গাড়িতে উঠি আসার পথে আমিরগাঁও নামক স্থানে আমাদের সিএনজিটা আটকে দেওয়া হয় তো ওখানে 3-4 জন ছাত্রলীগের কর্মী ওরা আমাদের সিএনজিতে ঢুকে আমাদেরকে অস্ত্র দিয়ে বা কিছু ছুরি চাপাতি দিয়ে আমাদেরকে আটক করে ওখান থেকে নিয়ে আসা হয় বেকের বাজার নামক স্থানে বেকের বাজার আপনার একটা হোটেল আছে হোটেলের সামনে মোটামুটি সামনের অংশ প্রশস্ত একটা জায়গা আছে ওই জায়গায় এসে আমরা দেখতে পাই যে আপনার কিছু ছাত্রদেরকে আগে থেকে মারধর করে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে আটক করে আবার কিছুদেরকে হোটেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে তখন সিএনজি থেকে নামিয়ে আমাদের মোবাইল গুলো চেক করা হয় তখন প্রাথমিকভাবে সিএনজি থেকে নামার পরে আমার মোবাইলটা চেক করে আমার মোবাইল চেক করে তেমন একটা কিছু পাইনি ওখানে ওরা এক দফা দাবির একটা ফটো দেখে এবং একটা স্লোগান ওই সময় উঠছিল যে দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ এরকম 2-1টা ছবি দেখে তো দেখার পরে ওরা তখন থেকে মারধরটা শুরু করে প্রায় 20-25 জন মিলে প্রাথমিক অবস্থায় মারধর শুরু করে আপনার নিচে পালিয়ে মানে ফেলে দেওয়া হয় আমাকে যে ফ্লোরের উপরে এরপরে লাথি ইচ্ছাকৃতভাবে ওরা আপনার লাথি দিতে থাকে আহ এরপরে যে কেউ ঘুষি দিতে ছিল কেউ লাথি মারতে ছিল এভাবে প্রায় দীর্ঘ সময় নির্যাতন করা হয় পরে মারার পরে যখন আমি মোটামুটি অনেকটা দুর্বল হয়ে যাই দেয়ালের সাথে বাড়ি মেরে আমাকে বসে রাখা হয় কিছুক্ষণ পর আরেকজন লোক আসেন এসে জিজ্ঞেস করে যে এখানে কেন আসছি তখন ওর কথাটা মোটামুটি যখন আমার কাছে ভদ্রতামূলক মনে হয়েছিল তো আমি ওকে বলতেছিলাম যে ভাই আমাকে মারতেছে সমস্যা নাই বাট আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি আমার আব্বুর জন্য অনেক বেশি ভালোবাসা বাট আমার আব্বু যদি এটা বুঝতে পারে বা জানতে পারে যে আমি এখানে আটক আছি বা আমাকে মারতেছে আমার আব্বু খুবই অসুস্থ হয়ে যাবে অন্তত আমার আব্বুর কথা বিবেচনা করে আমাকে আজকের জন্য ছেড়ে দেয় তখন ওরা আমার আব্বুকে নিয়ে অনেক গালিগালাজ করে ওই লোকটাও গালিগালাজ করে তখন শুরু করে আবার মারা শুরু করে মারার এক পর্যায়ে ও আমার এখান বরাবর ধরার পরে আমাকে দাঁড়ানোর জন্য বলে তো আমি দাঁড়াইতে পারতেছিলাম না যেহেতু আমার পুরো শরীরে আগে থেকে প্রায় আধা ঘন্টার মতো মারা হয়েছে তো ওকে ধরে দাঁড়ানোর সময় ওর শার্টের এই কলার অংশটুকু দেখে আমি একটু ধরে দাঁড়াইতে চাইছিলাম তখন ও বলতেছিল কলার ধরছি কেন এরপরে 4-5 জন মিলে যখন শুনছে কলার ধরছি আপনার আসে আমার পেটে বুকে উড়ে আসে লাথি মারে লাথির সাথে আমি নিচে পড়ে যাই তখন ওই যে হোটেল ছিল হোটেলের সামনে প্রচুর পরিমাণে লাকড়ি ছিল এবং কাঠের গুটি ছিল বাঁশের অনেকগুলো বাঁশ ছিল ওগুলো নিয়ে আমার শরীরের এপিঠ ওপিঠ দোনো অংশে আপনার অনেকক্ষণ ধরে মারা হয় দীর্ঘ সময় প্রায় হয়তো 20-25 মিনিটের কম হবে না অনেকক্ষণ ধরে মারা হয় পরবর্তীতে যখন আমি আর নড়তে পারতেছি না বা শুতে পারতাম এক জায়গা থেকে আবার রেখে দেওয়া হয় তো কিছুক্ষণ পর্যায়ে যখন প্রায় ওই সময় আসরের সময় হয়ে গেছিল মোটামুটি আসরের ওই মুহূর্তে
একটা লোক আসে, এসে আমার আইডি কার্ডটা দেখে আর কি। আইডি কার্ডটা পাইনি তো, কলেজ কার্ডটা ছিল আমার পকেটে। কলেজ কার্ড দেখে ও বলে, আমার কলেজ কার্ডে আমার একটা ছবি ছিল, ছবিটা দেখে বলে, এই ছবি দেখে তো বোঝা যাচ্ছে যে শিবির করে। চেহারা বলতেছে এ শিবির করে। তখন অন্য একজন শুনছে, কে মানে ওই কথা বলার এক পর্যায়ে আরেকজন শুনতে পায় যে শিবির শব্দটা শুনতে পায়। তখন সে আসে বলতেছে, কে শিবির করে? কয়, "এই শিবির করে।" তখন তার হাতে কাটার অথবা ব্লেড কিছু একটা ছিল, আই থিঙ্ক। আমার শরীরের এই জায়গা বরাবর, গাঁট বরাবর কেটে দেয় আর কি। তো ওই মারের যন্ত্রণা গুলোর কারণে আমি শুরুতেই এই ব্যথাটা তেমন একটা অনুভব করতে পারিনি। পরবর্তীতে যখন আসার সময় আপনার সিএনজিতে বসে, তখন আমি যখন এখানে একটু হাত দিই, তখন বুঝতে পারি যে আমার এখান থেকে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে। তো পরবর্তীতে যখন প্রাথমিক চিকিৎসার জন্য দাগনভূঞা দিয়ে আসতে পারতেছিলাম না, কারণ ততক্ষণ আমি জানতে পারি যে দাগনভূঞাতেও এভাবে ছাত্রদেরকে নামিয়ে মারা হচ্ছে। তখন আপনার করিমগঞ্জ দিয়া গিয়ে আপনার বৈরাগীহাট সিএনজির মাধ্যমে আমরা একই সিএনজিতে আমরা 4-5 জন ছিলাম আহত, সবাই মিলে তুলে উঠি। তুলে ওখানে আমার ভাই আসে, আমার দুলাভাই আসে, ওনাদেরকে আমি একটা কলের মাধ্যমে জানাই সিএনজিতে থাকা অবস্থায়। তো ওনারা ওখানে আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য, যেহেতু হাসপাতালে যাওয়া যাচ্ছে না, তারা হাসপাতালের সামনে ছাত্রদেরকে হোটেলের সামনে মারধর করতেছে। তখন একটা ডিসপেন্সার বা প্রাথমিক চিকিৎসা নিয়ে আর কি একটা জায়গা আসে। এরপরে ওখান থেকে আমার ভাই এবং দুলাভাই বা কাকারা মিলে সিএনজি করে আমাকে বাড়িতে নিয়ে আসে।